লার্নার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ক্লাসের টপিক হলো প্রোনাউন। আজকের ক্লাসে আমরা জানবো প্রোনাউন কি এবং প্রোনাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই প্রোনাউন কি। দেখো, আমরা নাম থেকেই বুঝতে পারছি প্রোনাউন। প্রো কথাটির অর্থই হলো পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে বাক্যে যে শব্দটি বসে তাই হলো প্রোনাউন। দেখো এখানে লেখা রয়েছে a pronoun is a word that replaces a noun in a sentence. আচ্ছা, এবার তাহলে আমাদের কোয়েশ্চেন যে আমরা প্রোনাউন কেন ব্যবহার করি। দেখো, আমি তোমাদের প্রথমে কিছুগুলি সেন্টেন্স বলি। আমি প্রথমে বললাম ম্যারি ইজ এ টিচার, ম্যারি টিচেস ইংলিশ, ম্যারি লিভস ইন দিল্লি। দেখো এই সেন্টেন্সগুলিতে আমি পরপর ম্যারি এই নাউনটিকে রিপিট করছি। ম্যারি ইজ এ টিচার, ম্যারি টিচেস ইংলিশ, ম্যারি লিভস ইন দিল্লি। তো দেখো এটা শুনতে আমাদের একটু অড লাগছে, তাই না? কিন্তু তার বদলে আমি যদি এরকমভাবে বলি সেন্টেন্সগুলি যে ম্যারি ইজ এ টিচার, শি টিচেস ইংলিশ, শি লিভস ইন দিল্লি, তাহলে দেখো সেন্টেন্সগুলো শুনতে অনেকটা বেশি স্মুথ লাগছে, তাই না? আর অতটা অড লাগছে না শুনতে। এটাই হলো প্রোনাউনের কাজ। আমরা ওই যে বারবার একটি নাউনকে রিপিট করছি একটা সেন্টেন্সে বা প্যারাগ্রাফে, সেই নাউনটিকে যাতে আমাদেরকে বারবার রিপিট না করতে হয় তাই আমরা প্রোনাউন ইউজ করি। এটাই হলো প্রোনাউনের কাজ। দেখো এখানে লেখা রয়েছে we use pronouns to avoid repeating the same nouns in a sentence or paragraph. বোঝা গেছে? তাহলে চলো এরপর আমরা কিছুগুলি এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে প্রথম এক্সাম্পল কি আছে, রাম gives স্নেহা a book। এখানে দেখো রামের পরিবর্তে আমরা বসাতে পারি হি, আর স্নেহার পরিবর্তে আমরা বসাতে পারি হার। এবার অনেকে জিজ্ঞেস করতে পারো যে আমরা রামের পরিবর্তে হি বসালাম, স্নেহার পরিবর্তে আমরা শি কেন বসাচ্ছি না? দেখো হি এখানে রাম হচ্ছে সাবজেক্টিভ কেস, আমরা পড়েছি আগের ক্লাসে। তোমরা যদি না দেখে থাকো তোমরা আগের ক্লাসটি একবার দেখে নিও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রাম হচ্ছে এখানে সাবজেক্টিভ কেস, তাই এখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার হয়েছে। এখানে স্নেহা হচ্ছে অবজেক্টিভ কেস, তাই স্নেহার ক্ষেত্রে আমরা শি এর অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করেছি, যেটা হলো হার, তাই আমরা এখানে হার ইউজ করেছি। তাহলে বোঝা গেল আমরা এখানে রামের ক্ষেত্রে হি ইউজ করতে পারি আর স্নেহার ক্ষেত্রে হার ইউজ করতে পারি। পরবর্তী এক্সাম্পল, the student raised his hand। এখানে দেখো আমরা স্টুডেন্টের ক্ষেত্রে হিজ এই প্রোনাউনটি ব্যবহার করেছি। কেন? কারণ দেখো স্টুডেন্ট মেলও হতে পারে ফিমেলও হতে পারে, এরকম অনেক ক্ষেত্রে, যেমন ডক্টর, টিচার, সোলজার, এখানে মেল ফিমেল দুটোই হতে পারে। যে ক্ষেত্রে আমাদের জেন্ডার স্পেসিফাই করা থাকবে না সেই ক্ষেত্রে আমরা হিজ প্রোনাউনটি ব্যবহার করতে পারি। যেমন অনেক ক্ষেত্রে ইম্পার্সোনাল দের ইউজ আমরা করে থাকি। এইসব সম্পর্কে আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে জানবো, সেই জন্য স্টে উইথ আস অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আচ্ছা, এর পরবর্তী এক্সাম্পল, দ্য ডগ বার্কড লাউডলি। আমরা পশু পাখি ইত্যাদির ক্ষেত্রে ইট এই প্রোনাউনটি ব্যবহার করে থাকি, কিন্তু মনে রাখার বিষয় আমরা পশু পাখিদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় হি বা শি ইউজ করতে পারি। যেমন আমরা ছোটবেলাতে অনেক ফেবলস পড়েছি, তাই না? যেখানে পশু পাখিদের গল্প থাকতো এবং লাস্টে যে আমরা একটা মোরাল লেসন পেতাম সেখান থেকে, সেইখানে দেখবে আমরা কিন্তু পশু পাখিদেরকে হি শি এগুলো দিয়ে মানে সম্বোধন করতাম, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আমরা হি শি এগুলো ইউজ করতে পারি, কিন্তু জেনারেলি আমরা পশু পাখিদের ক্ষেত্রে ইট এই প্রোনাউনটি ইউজ করে থাকি। তাহলে দেখো আমরা ডগের ক্ষেত্রে ইট প্রোনাউনটি ব্যবহার করছি। তারপরে আছে দ্য বেবি হেল্ড আ টয়। এরপর তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তো একটু আগেই বললাম যে আমি পশু পাখিদের আমরা পশু পাখিদের ক্ষেত্রে ইট প্রোনাউনটি ব্যবহার করে থাকি, কিন্তু দেখো এখানে দ্য বেবি কোনো পশু পাখিকে তো বোঝাচ্ছে না, তাহলে আমরা এখানে ইট ব্যবহার করলাম কেন? আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, মানে পশু পাখি ছাড়াও আমরা ছোট বাচ্চাদেরকে যখন অ্যাড্রেস করি তখন আমরা ইট প্রোনাউনটির ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে। তাই দেখো আমরা বেবি, চাইল্ড এইসব ক্ষেত্রে ইটের ব্যবহার করি, তাই এখানে রয়েছে ইট। এরপর আমরা পড়ব প্রোনাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো এখানে রয়েছে প্রোনাউন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু সেভারাল ডিস্টিংক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ আমরা অনেকগুলি ক্যাটাগরি পাবো প্রোনাউন, যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং ডামি প্রোনাউন। এই প্রত্যেকটি ভাগকে আমরা ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, তোমরা অনেকেই ভয়েস, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং এগুলোর প্রতি বেশি জোর দাও, এগুলো প্র্যাকটিস করো, কিন্তু অনেকেই আমরা
এই পার্টস অফ স্পিচ জায়গাটাকে একটু এড়িয়ে চলি, অতটা ডিটেলসে যাই না। আমরা শুনেছি যে অতটাও ইম্পর্টেন্ট নয়, আমরা প্র্যাকটিস মানে ভয়েস ন্যারেশন এগুলো বেশি প্র্যাকটিস করা দরকার আমাদের। কিন্তু পার্টস অফ স্পিচ হচ্ছে ব্যাকবোন অফ গ্রামার। আমাদেরকে এইগুলিকে অনেকটা ডিটেলসে জানতে হবে, তবে যে আমরা ওই প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারবো। নাহলে কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করতে যেয়ে নিয়ে হোঁচট খাবো। তাই আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচকে এখানে ডিটেলসে পড়াবো। তাহলে চলো আমরা এখানে দেখে নিই আমাদের প্রথম ভাগটা। প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি বলছে? পার্সোনাল প্রোনাউন্স আর দ্য প্রোনাউন্স দ্যাট উই ফাইন্ড ইন 3 ডিফারেন্ট পার্সন। পার্সোনাল, এখানে পার্সোনাল দেখে কিন্তু এটি ভেবে নিও না যে ব্যক্তিগত, মানে আমার ব্যক্তিগত প্রোনাউন, ওরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে? পার্সোনাল মানে আসছে কোথা থেকে বিষয়টা? পার্সোনাল বিষয়টি আসছে পার্সন থেকে। আমরা নাউনের ক্লাসে জেনেছিলাম, আমরা 3টি পার্সন সম্পর্কে জেনেছি, সেইখান থেকে আসছে পার্সোনাল প্রোনাউন বিষয়টি। দেখো আমরা 3টি পার্সনের কথা জানি, যেমন ফার্স্ট পার্সন যেখানে রয়েছে আই এবং উই, সেকেন্ড পার্সন যেখানে রয়েছে ইউ, ইউ এর প্লুরালও হয় ইউ, এবং থার্ড পার্সন যেখানে হি, শি, দে এবং নাউনও রয়েছে। তো এই যে প্রথম দুটি পার্সন, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন, সেটা তো প্রোনাউন, সেটা যাচ্ছে পার্সোনাল প্রোনাউনের ভাগে। এরপর থার্ড পার্সনে আমরা কিছু নাউনও পাই, তাই তো? সেই নাউনগুলোকে আমরা বাদ দিয়ে দেবো এবং যে প্রোনাউনগুলি রয়েছে হি, শি, দে, ইট, সেইগুলি সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো এখানে নাম্বার আমরা জানি আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আবার ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হতে পারে, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারও হতে পারে। আবার থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখছি হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার দে, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এইগুলি আমরা সবাই জানি, ঠিক আছে? এবার তোমরা জানো যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলি সব সাবজেক্টিভ কেস, মানে এগুলি সব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এগুলি আমরা সবাই জানি। কিন্তু তোমরা দেখো তো মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, এই শব্দগুলিও আমরা পেয়ে থাকি, এগুলিও তো পার্সোনাল প্রোনাউনের ভাগ। তাহলে এই প্রোনাউনগুলিকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? এইগুলি কি ধরনের প্রোনাউন? এইগুলি হচ্ছে পজেসিভ প্রোনাউন। এরপর পজেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, পজেসিভ প্রোনাউনও হতে পারে। চলো আমরা এই ডিফারেন্সিয়েশনটা একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই, না লিখলে এই বিষয়গুলি আমাদের মাথায় ঢোকে না। দেখো আমি যদি প্রথমে লিখি দিস ইজ মাই বুক, দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে বুক এটি একটি নাউন, তার আগে বসছে মাই। তাহলে নাউনের আগে মাই বসে এই নাউনটিকে কোয়ালিফাই করছে যে এটি আমার বই। তাহলে এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু সেই জায়গাতে আমরা যদি লিখি দিস বুক ইজ মাইন, তাহলে দেখো এখানে এই যে মাইন এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কারণ এখানে আমাদের আর কোনো নাউনের সাহায্য নিতে হচ্ছে না। মানে যদি আমি প্রথম সেন্টেন্সে শুধু এইটুকু বলতাম যে দিস ইজ মাইন, আদেও কি কোনো সেন্স তৈরি করছে? না, আমাদেরকে বুক আনতে হচ্ছে তবে যে এই সেন্টেন্সটি পূর্ণতা পাচ্ছে। কিন্তু এখানে দিস বুক ইজ মাইন, এখানে দেখো সেন্টেন্সটি পূর্ণতা পাচ্ছে, মাইন দিয়ে বোঝানো হচ্ছে যে বইটি আমার। তাহলে এখানে মাইন হলো পজিটিভ প্রোনাউন, বোঝা গেছে? একই রকম ভাবে আওয়ার্স এটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। এরপর আমরা দেখছি সেকেন্ড পার্সনে রয়েছে ইয়োর, ইয়োর্স, তারপরে রয়েছে হিজ, হার, হার্স, ইটস, দেয়ার, দেয়ার্স ইত্যাদি। আচ্ছা, এরপরে অনেকের কিন্তু একটি ভুল ধারণা থেকে থাকে, কি? অনেকে ভাবে ইট, এটির প্লুরাল ফর্ম হলো ইটস। এটা কিন্তু ভুল, ইটের প্লুরাল ফর্ম কিন্তু ইটস নয়, ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। ইটের প্লুরাল ফর্ম কি? ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে। ইটের প্লুরাল করতে গেলেও আমরা তখন দে বসাই, বোঝা গেছে? এরপর দেখো অবজেক্টিভ, অর্থাৎ যেখানে অবজেক্টিভ কেস ব্যবহার হচ্ছে, প্রোনাউন যেখানে অবজেক্টের কাজ করছে, সেখানে কি রকম? আই এর জায়গায় হবে, মানে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এরপরে রয়েছে হি এর হিম, শি এর হার, ইট এর ইট এবং দে দেম। এই সবগুলি হচ্ছে ওই নমিনেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, বোঝা গেছে? এই সব প্রোনাউনগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত। এরপর আমাদের পরবর্তী বিষয় হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ কথাটি আসছে ল্যাটিন থেকে। ডেমনস্ট্রেট কথার অর্থই হলো টু শো ক্লিয়ারলি। তাহলে আমরা কি বুঝতে পারছি? দেখো লেখা রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স পয়েন্ট আউট সাম অবজেক্টস টু হুইচ দে রেফার,
অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে বা দেখিয়ে কোনো কিছু বলি তখন সেই ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি কি? দিস, দ্যাট, সাচ, সো। তোমরা দেখো আমরা যখন কোনো কিছুকে ইঙ্গিত করে বলি তখন কিন্তু আমরা এই শব্দগুলি ব্যবহার করে থাকি। যেমন দিস ইজ মাই পেন্সিল বক্স, আমি পয়েন্ট আউট করে বলছি যে দিস ইজ মাই পেন্সিল বক্স, তখন এই দিস হলো একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস এই ওয়ার্ডটি এখানে প্রোনাউন হলো কেন? কারণ এটি পেন্সিল বক্সের বদলে বসছে এবং ডেমনস্ট্রেট করছে, পেন্সিল বক্সটিকে দেখাচ্ছে দিস ইজ মাই পেন্সিল বক্স, তাই এখানে দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আমাদের পরবর্তী বিষয় হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বিষয়টি কি? দেখো এখানে লেখা রয়েছে রিলেটিভ প্রোনাউন ইজ ইউজড ফর আ নাউন দ্যাট গোজ বিফোর ইট, দিস নাউন ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্য রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেফিনেশন বোঝার আগে চলো আমরা এক্সাম্পলের দিকে তাকাই। এক্সাম্পলে কি রয়েছে দেখো, এখানে আমি লিখেছি শি ইজ দ্য গার্ল হু হেল্পড মি আ লট। এখানে দেখো হু, হু কার পরিবর্তে বসছে? গার্ল। গার্ল হলো নাউন, গার্ল নাউনটি হু এর আগে বসেছে। এই গার্ল নাউনটিকে আমরা বলছি হু এর অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কথাটি অর্থাৎ অ্যান্টি, এই কথাটির অর্থই হলো বিফোর, পূর্বে। তাহলে যেই নাউনটি এখানে পূর্বে বসছে সেই নাউনটিকে বলা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। এবার দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কেন বলা হচ্ছে হুকে? হু এখানে গার্লের সাথে রিলেট করছে, অর্থাৎ একটি সম্পর্ক স্থাপন করছে, যেখান থেকে আমরা বুঝছি যে এটি সেই মেয়েটা যে আমাকে অনেক হেল্প করেছিল। তাহলে চলো আমরা ডেফিনেশনটা এবার ভালো করে বুঝে নিই। ডেফিনেশনে বলা রয়েছে কি? রিলেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউনগুলি যেটি একটি নাউনের পরে বসছে এবং সেটির সাথে বাক্যের পুরো অংশের একটি সম্পর্ক স্থাপন করছে, আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার করছে। যেমন এখানে শি ইজ দ্য গার্ল, কোন গার্ল? হু হেল্পড মি আ লট, যে আমাকে অনেক সাহায্য করেছিল। তাহলে আমাদের কাছে সেন্সটা ক্লিয়ার হচ্ছে এই হু এর জন্য। এরপরে পরের এক্সাম্পলে আমরা আসছি, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট। এখানেও দেখো পেন হচ্ছে নাউন এবং দ্যাট বসেছে পেনের পরে, এখানে পেনের পরে বসে নিয়ে বাক্যের বাকি অংশের সাথে একটি সম্পর্ক স্থাপন করেছে যে দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট, এটি সেই পেনটি যেটি আমি হারিয়ে ফেলেছিলাম। তারপরে রয়েছে শি ওর আ ড্রেস হুইচ ওয়াজ রেড। দেখো একইভাবে ড্রেস হলো এখানে একটি নাউন এবং হুইচ বসেছে নাউনের পরে এবং বাক্যের বাকি অংশের সাথে তা একটি সম্পর্ক স্থাপন করেছে। আচ্ছা দেখো এখানে যেমন হু রিলেটিভ প্রোনাউনটি রয়েছে, আমাদের অনেকেরই হু, হুম এই বিষয়গুলিতে অনেক সমস্যা ফেস করতে হয়, তাই না? চলো আমরা এটা সহজ করে বুঝে নিই যে আমরা কোথায় হু ব্যবহার করব আর কোথায় হুম ব্যবহার করব। দেখো এখানে যেমন রয়েছে হু হেল্পড মি আ লট, এখানে দেখো হেল্পড এই ভার্বটিকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি, কে হেল্প করেছিল, তাহলে আমরা উত্তর পাচ্ছি এখানে হু, মানে ওই মেয়েটি যে আমাকে হেল্প করেছিল। এখানে হুটা সাবজেক্টের কাজ করছে, এখানে ভার্বের সাবজেক্ট হচ্ছে হু এবং মিটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে হু এর সেন্স হচ্ছে সাবজেক্টিভ কেস। এরপর হুম, চলো আমি একটা সেন্টেন্স লিখছি। ধরো আমি লিখলাম দিস ইজ দ্য গার্ল হুম এভরিওয়ান লাভস। দেখো এইখানে আমরা যদি দেখছি এভরিওয়ান লাভস, এখানে যে লাভস ভার্বটি রয়েছে এটি কিন্তু হুমের জন্য বসছে না, এটি বসছে এভরিওয়ানের জন্য। এখানে এভরিওয়ানটা হচ্ছে সাবজেক্ট যার জন্য লাভস ভার্বটি বসছে। এবার যদি আমরা এখানে প্রশ্ন করি এভরিওয়ান লাভস হুম মানে কাকে, তোমরা জানো আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের অবজেক্ট পাই, তাই তো? তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হুম, ওই মেয়েটি যাকে সবাই ভালোবাসে, সেখানে আমরা কোয়েশ্চেন করলে পাচ্ছি এভরিওয়ান লাভস হুম, তখন আমরা এটি পাচ্ছি, অর্থাৎ হুম এখানে হচ্ছে অবজেক্টিভ কেস, অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের যখন সাবজেক্ট বোঝানোর থাকবে তখন আমরা ইউজ করব হু এবং যখন আমাদের অবজেক্ট বোঝানোর থাকবে তখন আমরা ব্যবহার করব হুম। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউনস আর ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন। আমরা যখন কোনো কোয়েশ্চেন করি তখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ করি। আচ্ছা দেখো আমি এক্সাম্পলে যাই, আমি ধরো বললাম হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। এখানে হোয়াট এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু কেন হোয়াটটা ইন্টারোগেটিভ প্রোনাউন? দেখো আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তুমি যে উত্তরটি আমাকে দেবে সেটি হবে একটি নাউন, মানে আমরা নাউনের ওই অ্যান্সারটা জানি না বলেই আমরা এখানে নাউনের পরিবর্তে হোয়াটটা ইউজ করছি, তাই এখানে হোয়াট হচ্ছে একটি প্রোনাউন। আর যেহেতু আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি ওই প্রোনাউনটি দিয়ে, তাই হোয়াট এখানে হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে?
সেই এইরকমই ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে হু, হুইচ, হোয়াট ইত্যাদি WH ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স কোনগুলি, সহজ বিষয়। এরপর আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স রেফার টু পিপল অর থিংস ওয়ান অ্যাট আ টাইম। অর্থাৎ আমরা যখন এক জাতীয় বা সমজাতীয় নাউন পাচ্ছি বাক্যের মধ্যে, তখন তাদের মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝানোর জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। যেমন দেখো এখানে এক্সাম্পল রয়েছে, ইচ অফ দ্য চিলড্রেন ওয়াজ হ্যাপি। এখানে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কেন? দেখো চিলড্রেন এটা সমজাতীয় নাউন, অনেকগুলি বাচ্চাকে একত্রে বোঝাচ্ছে। চিলড্রেনের মধ্যে আমরা জানি যে প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম রয়েছে, সেগুলি হচ্ছে তাদের প্রপার নাউন। কিন্তু আমি এখানে প্রপার নাউনের ইউজ করছি না, আমি আলাদা আলাদা করে নাম পয়েন্ট আউট করছি না, আমি তার বদলে ইচ বসাচ্ছি। তাই ইচ হচ্ছে এখানে প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কেন? কারণ দেখো সমজাতীয় নাউন চিলড্রেনদের মধ্যে আমি প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছি, যে বাচ্চাগুলির মধ্যে প্রত্যেকটি বাচ্চা খুশি ছিল, হ্যাপি ছিল। তাই এখানে ইচ হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল আর কি কি হতে পারে? ইচ হতে পারে, আইদার হতে পারে, নিদার হতে পারে। এগুলি প্রত্যেকটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ, যেখানে আমরা এইগুলির সাহায্যে অনেকগুলি মানে যেখানে সমজাতীয় নাউন রয়েছে অনেকগুলি, তাদেরকে পৃথকভাবে পয়েন্ট আউট করতে পারি, পৃথকভাবে বোঝাতে পারি। এরপর এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ইচ। ইচ আমরা ব্যবহার করি যখন দুই বা ততোধিক নাউন থাকে। কারণ দেখো আমরা যদি একটি বলি, একটিকে আমি পৃথক করে আর কি বোঝাবো, একটিই তো ওখানে আছে। তাই আমাদের দুটি নাউন দরকার বা দুইয়ের বেশি নাউন দরকার ইচ ব্যবহার করার জন্য। আইদার আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন আমাদের কাছে দুটি নাউন আছে, তখন আমরা বোঝাতে পারবো যে দুটির মধ্যে যে কোনো একটি। এরপর নিদার। নিদার আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এটা বোঝাবো যে দুটি নাউন আছে এবং দুটির মধ্যে কোনোটিই নয়, তখন আমরা ব্যবহার করব নিদার। বোঝা গেছে? ইচ আমরা ব্যবহার করছি দুই বা ততোধিক নাউনের জন্য, তাদের মধ্যে থেকে পৃথকভাবে বোঝানোর জন্য। আইদার আমরা ব্যবহার করছি যখন আমরা দুটি নাউনের মধ্যে একটিকে বোঝাবো, আর নিদার আমরা ব্যবহার করছি যখন আমরা দুটির মধ্যে এটা বোঝাবো যে দুটির মধ্যে কোনোটিই নয়। বোঝা গেছে? চলো আমরা চলে যাই পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিক হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড when the action performed by the subject reflects back on the subject. আচ্ছা আমরা ডেফিনেশনে পরে আসছি, চলো আমরা এক্সাম্পলটা আগে দেখি। এখানে দেখো এক্সাম্পল রয়েছে I hurt myself while playing। এখানে বাক্যের ভার্ব কোনটা? হার্ট। কাজটি করছে কে? আমি কাজটি করছি। এবং দেখো আমরা জানি যে কাজটি যার উপর হয় সেটি হচ্ছে অবজেক্ট। এখানে দেখো I hurt myself মানে এই কাজটি ঘুরে আমার দিকেই আসছে, মানে বাক্যে যে কাজটি করছে তার দিকেই রিফ্লেক্ট করছে অ্যাকশনটা। আমি নিজেকেই আঘাত করেছি while playing, খেলার সময় আঘাত করার যে কাজটা সেটি ঘুরে আসছে আমার দিকে, তাই এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর পরেরটি দেখো, হি ফাউন্ড হিমসেলফ লাইং ইন দ্য উডস। সে খুঁজে পেল হিমসেলফ। দেখো এখানে এই যে ফাউন্ড, খুঁজে পাওয়ার কাজটি হিমসেলফ ঘুরে তার কাছেই আসছে। লাইং ইন দ্য উডস মানে জঙ্গলের মধ্যে, এই কাজটি ঘুরে তার কাছেই আসছে। অর্থাৎ দেখো হি হচ্ছে এখানে বাক্যের ডুয়ার এবং হি হচ্ছে মানে হিমসেলফ হচ্ছে বাক্যের রিসিভার। সে যে কাজটি করছে সেই কাজটির ফল রিসিভ করছে, তাই হিমসেলফ হলো এখানে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আমরা ডেফিনেশনটি ভালো করে বুঝতে পারবো। দেখো বলা হয়েছিল রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড when the action performed by the subject reflects back on the subject। তাহলে সাবজেক্ট যখন কোনো একটি কাজ করছে সেটির ফল যখন সাবজেক্টের ওপরেই ফিরে আসছে তখন সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে থাকি যখন বাক্যে ডুয়ার যে সেই হচ্ছে বাক্যে রিসিভার, সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে থাকি। বোঝা গেছে? এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পলগুলি হচ্ছে মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ। আচ্ছা লক্ষ্য করে দেখো এখানে মাই, হিম, ইয়োর এগুলি হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনগুলির শেষে আমরা সেলফ এই সাফিক্সটি যোগ করে আমরা বানাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে, সেটি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে এমফ্যাটিক প্রোনাউন্স আর ইউজড টু এমফাসাইজ দ্যাট দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন।
দিকে তাকাই। এক্সাম্পল কি রয়েছে এখানে দেখো, বলছি হি হিমসেলফ ডিড অল দ্য ওয়ার্ক। আচ্ছা, যদি আমরা হিমসেলফটা বাদ দিয়ে সেন্টেন্সটি পড়ি তাহলে হি ডিড অল দ্য ওয়ার্ক। এখানে কিন্তু আমরা বলছি যে সে সব কাজটি করেছে, কিন্তু যখন আমরা হিমসেলফটা বসাচ্ছি তখন আমরা সেখানে এমফাসিস দিচ্ছি। অর্থাৎ আমি তোমাকে বললাম যে তুমি একা পুরো কাজটা করেছো, তুমি বললে হ্যাঁ আমি একা পুরো কাজটা করেছি। এখানে তুমি জোর দিচ্ছ যে তুমি একা পুরো কাজটা করেছো। কিন্তু যদি তুমি শুধু বলো যে আমি একা, মানে আমি কাজটি করেছি, সেখানে ওই জোরটা আসছে না। আমরা হিমসেলফটা বসিয়ে ওটার উপর এমফাসিস দিচ্ছি যে তুমি কাজটা করেছো, আমরা সাবজেক্টের উপর এমফাসিস দিচ্ছি। এখানে হিমসেলফ হলো একটি এমফ্যাটিক প্রোনাউন। এরপর দেখো, আমরা এখানে হিমসেলফটা বসিয়েছি হি এর পরে, সাবজেক্টের পরে। এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে আমাদেরকে এমফ্যাটিক প্রোনাউনটি বসাতে হবে সাবজেক্টের পরে। অনেক ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে যে সাবজেক্টের পরে এমফ্যাটিক প্রোনাউনটি না বসে অন্য জায়গায় বসেছে, সেটাও ভুল নয়। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে এখানেই এমফ্যাটিক প্রোনাউনকে বসতে হবে। এরপর আমরা পরের এক্সাম্পলের দিকে যাই। পরের এক্সাম্পল আছে উই আওয়ারসেলভস পেইন্টেড দিস রুম। এখানে দেখো আওয়ারসেলভস, এটা যদি বাদ দিয়ে আমরা বলতাম উই পেইন্টেড দিস রুম, মানে আমরা রুমটি রং করেছি। কিন্তু আমরা আওয়ারসেলভস দিয়ে কি বোঝাচ্ছি? আমরা নিজেরা রুমটি পেইন্ট করেছি। আমরা সেখানে এমফাসিস দিচ্ছি, আমরা জোর দিচ্ছি। এরপর দেখো, এই যে আওয়ারসেলভস, এই এমফ্যাটিক প্রোনাউনটি রয়েছে, এটি কিভাবে তৈরি হচ্ছে? আওয়ার সাথে সেলফ যোগ করে, যেহেতু উই হচ্ছে একটি প্লুরাল প্রোনাউন আমরা জানি, তাই এখানে সেলভস হচ্ছে। কিন্তু তোমরা, এটা আমাদের অনেকের হয়ে থাকে ভুলটা, যে আমরা আওয়ার থেকে তৈরি করে দিই আওয়ার সেলফ। দেখো তাহলে আওয়ারটা হচ্ছে প্লুরাল, উই থেকে আওয়ার হচ্ছে, আওয়ারটা হচ্ছে প্লুরাল, তাই এখানে সেলফ বসবে না, এখানে বসবে সেলভস। মনে রাখবে আওয়ার সেলফ কিন্তু একটি পুরোপুরি ভুল ওয়ার্ড, তাই আমরা এখানে দেখো আওয়ার সেলভস বসিয়েছি, কারণ এটি প্লুরাল প্রোনাউন। তাহলে এরপর আমরা ডেফিনেশনটি বুঝে নিই। দেখো আমরা বলেছিলাম এমফ্যাটিক প্রোনাউন্স আর ইউজড টু এমফাসাইজ দ্যাট দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন। আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে আমরা কাজের উপর জোর না দিয়ে সাবজেক্ট যে কাজটা করছে সেটার উপর জোর দিচ্ছি। তাহলে এটা এখানে বলা হয়েছে যে আমরা যেখানে জোর দিয়ে বোঝাবো যে সাবজেক্টই কাজটা করছে, সেখানে আমরা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করব। যেমন আমি নিজে করেছি পুরো কাজটা, আমরা নিজেরা পুরো রুমটা পেইন্ট করেছি, এখানে আমরা এমফাসাইজ দিচ্ছি, এটাই এমফ্যাটিক প্রোনাউন, যেখানে আমরা এমফাসিস দেওয়ার জন্য প্রোনাউনটি বসাচ্ছি। এরপর চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী বিষয় হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি? Indefinite pronouns refer to people or things in a general way without pointing to any specific one. তোমাদের খেয়াল আছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বলেছিলাম আমরা যখন পয়েন্ট করছি একটা নির্দিষ্ট জিনিসকে যে দিস ইজ মাই বুক, কিন্তু দেখো ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করছি না। ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমরা জেনারেল ওয়েতে কোনো কিছুর বিষয়ে বলছি, আমরা নির্দিষ্ট কোনো কিছুকে পয়েন্ট আউট করছি না। এখানে যেমন ধরো এক্সাম্পলটি রয়েছে অল আর ওয়েলকাম টু জয়েন দ্য পার্টি। এবার পার্টিতে আমি 100 জনকেও ডাকতে পারি, 500 জনকেও ডাকতে পারি, কিন্তু এটা তো বাস্তবিকভাবে সম্ভব নয় যে আমি 100 জনের নাম আলাদা 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 করে পয়েন্ট আউট করব। তাই আমরা এখানে দেখো অলের সাহায্যে সবাইকে বোঝাচ্ছি জেনারেল ওয়েতে যে সবাই আমন্ত্রিত রয়েছে, তাই আমরা বলছি অল আর ওয়েলকাম টু জয়েন দ্য পার্টি। এরপর যেমন আমি তোমাদের উদ্দেশ্যে যদি বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, আমি প্রত্যেককে হয়তো আলাদা আলাদা নাম ধরে বলতে পারবো না, কিন্তু আমি এটা তো বলতে পারি যে অল আর ওয়েলকাম টু ইংলিশ আ বিট, তাহলে একই রকম ব্যাপার। এরপর রয়েছে দেখো এক্সাম্পল নান অফ হিজ স্টোরিজ আর গুড। আমি যদি এরকম বলতাম প্রত্যেকটি স্টোরির নাম ধরে ধরে যে এই স্টোরিটি ভালো নয়, ওই স্টোরিটি ভালো নয়, এরকমভাবে বললে সেটা সম্ভব নয়। যদি অনেকগুলি স্টোরি আছে তাহলে সেরকমভাবে তোমরা বলতে পারবো না প্রত্যেকটি স্টোরির নাম ধরে ধরে এটি ভালো নয় ওটি ভালো নয়। তাই আমরা একটি জেনারেল সেন্সে বলছি যে নান অফ হিজ স্টোরিজ আর গুড, তার স্টোরির কোনোটিই ভালো নয়, তার জন্য আমরা নান এই প্রোনাউনটি ইউজ করছি, যেখানে আমরা জেনারেল ওয়েতে প্রত্যেকটিকেই ধরে নিয়েছি। তাহলে দেখো অল, নান এগুলির সাহায্যে আমরা জেনারেল ওয়েতে কোনো জিনিসকে বোঝাচ্ছি, আমরা নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করছি না। তাই এইগুলি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এগুলো ডেফিনিট নয়, তাই ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনের আরো এক্সাম্পল কি কি হতে পারে? অল, বোথ, ফিউ, মেনি, নান, আদার এটসেট্রা। এরকম এই প্রত্যেকটি হলো ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল। আচ্ছা, এরপর আমাদের রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন্স আর ইউজড টু ইন্ডিকেট দ্যাট টু অর মোর সাবজেক্টস পারফর্ম অ্যান অ্যাকশন অন ইচ আদার অর ওয়ান অ্যানাদার। আচ্ছা চলো একইভাবে আমরা প্রথমে এক্সাম্পলের দিকে তাকাই। প্রথম এক্সাম্পল রয়েছে দে লুকড অ্যাট ইচ আদার, অর্থাৎ তারা একে
অপরের দিকে তাকিয়েছিল। দেখো এখানে আমরা পড়ছি কি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল কথাটির অর্থই হচ্ছে বিনিময়, মানে একজন একা কাজটি করছে না, অপরজনও কাজটির মধ্যে ইনভলভ রয়েছে। তাহলে দেখো এখানে তারা দুজন একে অপরের দিকে তাকাচ্ছিল। দুজন কেন বললাম বলছি, এই যে ইচ আদার আমরা ব্যবহার করি যখন আমরা দুজন সাবজেক্টের মধ্যে কাজটাকে বোঝাই। তাহলে দেখো আমরা এখানে যদিও দে ইউজ করেছি, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ইচ আদারের সাথে ইউজ হয়েছে, মানে দে এখানে দুজন সাবজেক্টকে বোঝাচ্ছে। বোঝা গেল? এরপরে পরের এক্সাম্পলটা দেখো, উই শুড অল রেসপেক্ট ওয়ান অ্যানাদার, অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত একে অপরকে সম্মান করা। এখানে দেখো ওয়ান অ্যানাদার ইউজ করেছি। ওয়ান অ্যানাদার কখন ইউজ হয়? যখন আমরা দুইয়ের বেশি সাবজেক্টের বিষয়ে কথা বলি। তাহলে এখানে আমরা দেখো দুজনের বিষয়ে কথা বলছি না। আগের বারে যেমন আমরা দুজন সাবজেক্টের নিয়ে কথা বলেছিলাম, এখানে কিন্তু আমরা সেটা বলছি না। আমরা বলছি আমাদের প্রত্যেকের উচিত একে অপরকে রেসপেক্ট করা। তাহলে ওয়ান অ্যানাদার বসছে যখন আমরা দুইয়ের বেশি সাবজেক্টের সম্পর্কে কথা বলছি। তাহলে এক্সাম্পলগুলো বোঝা গেছে। এরপর চলো আমরা ডেফিনেশনে ফিরে যাই। ডেফিনেশনে বলা হয়েছিল reciprocal pronouns are used to indicate that two or more subjects perform an action on each other or one another. দেখো ওই জন্যই কিন্তু আমরা এখানে each other এবং one another এই দুটি বিষয়কে ডেফিনেশনের মধ্যে রেখেছি, কারণ কাজটি দুজনের মধ্যেও সম্পন্ন হতে পারে, আবার কাজটি দুইয়ের বেশি জন সাবজেক্টের মধ্যেও সম্পন্ন হতে পারে। তাই আমরা দুটিকেই ডেফিনেশনে রেখেছি। তাহলে ডেফিনেশনে বলা রয়েছে যখন কোনো কাজ দুজন সাবজেক্টের মধ্যে অথবা দুইয়ের বেশি সাবজেক্টের মধ্যে সম্পন্ন হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করব। তাহলে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের শেষ বিষয়ে, যেটি হচ্ছে ডামি প্রোনাউন। ডামি প্রোনাউন কি? দেখো লেখা রয়েছে আ ডামি প্রোনাউন ফিলস দ্য সাবজেক্ট পজিশন when there is no specific subject। অর্থাৎ চলো আমরা প্রথমে এক্সাম্পলের দিকে তাকাই। ইট ইজ রেইনিং হেভিলি, মানে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। এখানে সাবজেক্ট কি? এখানে ইট বসেছে সাবজেক্ট হিসেবে, কিন্তু কার পরিবর্তে বসেছে? আনস্পেসিফাইড সাবজেক্টের পরিবর্তে আমরা ইট বসাচ্ছি। তাই এখানে ইট হলো ডামি প্রোনাউন। আবার অনেক ক্ষেত্রে আমরা ডামি প্রোনাউনকে ইমপার্সোনাল প্রোনাউনও বলে থাকি। এরপর পরের এক্সাম্পলের দিকে তাকাই, কি আছে? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এখানে আমরা বলতে পারতাম যে আ বুক ইজ অন দ্য টেবিল, কিন্তু দেয়ার বসছে। দেয়ার কার পরিবর্তে বসছে? আনস্পেসিফাইড নাউনের পরিবর্তে আমরা দেয়ার বসাচ্ছি। তাই এখানে দেয়ার হলো ডামি প্রোনাউন বা ইমপার্সোনাল প্রোনাউন। ডেফিনেশনে বলা রয়েছে আ ডামি প্রোনাউন ফিলস দ্য সাবজেক্ট পজিশন when there is no specific subject। অর্থাৎ আনস্পেসিফাইড সাবজেক্টের পরিবর্তে আমরা ডামি প্রোনাউন বা ইমপার্সোনাল প্রোনাউন ইউজ করে থাকি বাক্যে। বোঝা গেছে? তাহলে ডামি প্রোনাউনের উদাহরণ কি? ইট, দেয়ার, যেখানে বসবে সেগুলি হচ্ছে ডামি প্রোনাউন। তাহলে দেখো আমরা দেখলাম ইট, দেয়ার এগুলি হচ্ছে ডামি প্রোনাউনের এক্সাম্পল। এখানে এগুলি ডামি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইট কিন্তু অনেক জায়গায় আবার পার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা কি দেখছি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে এই শব্দটা এই পার্টস অফ স্পিচই হবে, এরকম কোনো ব্যাপার নেই। পার্টস অফ স্পিচের এটাই মজা, জানো তো, আমরা কোনো একটা শব্দকে একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের আওতায় ফেলতে পারি না। আমাদেরকে তাদের কাজ অনুযায়ী তাদেরকে একটি নির্দিষ্ট পার্টস অফ স্পিচের আওতায় ফেলতে হয়। তাহলে এরকম আরও অনেক বিষয় রয়েছে যেগুলি জানার জন্য স্টে উইথ আস। এবং আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। টিল দেন টাটা, সি ইউ সুন অ্যান্ড হ্যাপি লার্নিং।